দর্শক মণ্ডলী, আমরা শুরু করছি এটিএন বাংলার নিয়মিত অনুষ্ঠান ডক্টর স্টেশন। আমরা সবসময়ই ডক্টর স্টেশনের সমসাময়িক সমাজে বিস্তার লাভ করে এবং বিভিন্ন প্যান্ডেমিক কিংবা এপিডেমিক পর্যায়ে চলে যায়, সেগুলো নিয়ে প্রাথমিকভাবে সেগুলোকেই গুরুত্ব বেশি দিয়ে থাকি। এরপরে অন্যান্য রোগ। তো সাম্প্রতিক সময়ে আপনারা জানেন বাংলাদেশে যে শিশুদের একটা ভয়ঙ্কর রোগ, যেটা সহজেই প্রতিরোধ করা যায়, কিন্তু অতি সাম্প্রতিককালে সেটা খুব মরণ ব্যাধির আকারে বিস্তার লাভ করছে, সেই রোগ হাম নিয়ে আমরা আজকে কথা বলবো। উপস্থাপনায় যথারীতি আমি আছি ডাক্তার সাগরিকা শারমিন, আছি সহযোগী অধ্যাপক সার্জারি বিভাগে, মেরিন সিটি মেডিকেল কলেজ এবং হাসপাতাল। আজকে আমাদের এই যে হামজনিত যে ইমার্জেন্সি কিংবা WHO এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেই ইমার্জেন্সি কিংবা সংকেত আমাদেরকে দিয়েছেন, সেই সংকেতের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বর্তমান হাম পরিস্থিতি নিয়ে আমাদের সাথে আলোচনা করবেন প্রফেসর ডাক্তার AKM রেজাউল করিম। তিনি আছেন সিনিয়র কনসালটেন্ট অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটাল এবং সেই সাথে সিনিয়র কনসালটেন্ট পার্কভিউ হাসপাতালে। আমাদের স্যার সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান, শিশু স্বাস্থ্য বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল। স্যারকে আমি অনুষ্ঠানে স্বাগত জানাই। আমাদের প্রথম প্রশ্ন থাকবে স্যার, যে বাংলাদেশে এই যে 64 জেলার মধ্যে 58টি জেলায় বলা হচ্ছে হামটা বিস্তার লাভ করেছে, বাংলাদেশের হামের এই বর্তমান পরিস্থিতিটা নিয়ে আপনি যদি একটু সূচনা কিছু বলেন। হামটা আসলে শিশুদের রোগ এবং এটা দীর্ঘদিন ধরে টিকাদান কর্মসূচির কারণে হামটা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে ছিল এবং হাম রোগে মৃত্যুর হার অনেক কমে গেছিল। কিন্তু এই বর্তমান বছরে ব্যাপক হারে হামের প্রকোপ দেখা দেওয়া এবং অনেক শিশুর মৃত্যুর কারণে একটা আতঙ্কজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং শিশুদের পিতামাতারা সবাই আসলে একটা আতঙ্কের মধ্যে বাস করছে। বিশেষ করে যাদের ছোট শিশু আছে, অনেকেই ঘর থেকে বেরোতে চাচ্ছে না, অনেকে সামান্য জ্বর হলেও ভয় পেয়ে যাচ্ছে। এটা আসলে ভয়াবহ আতঙ্কজনক পরিস্থিতির মধ্যে আমরা আসলে এখন এই মুহূর্তে শিশু এবং শিশুর যারা গার্জিয়ান, ওরা এরকম একটা পরিস্থিতির মধ্যেই থাকছে না। অনেক ধন্যবাদ স্যার। হাম আসলেই খুব ভয়ঙ্কর একটা অবস্থায় বর্তমানে চলে গেছে। আমরা যেটা জানি যে সাধারণ মানুষ যেটা জানে, হাম শুধু শিশুদেরই হয়। এই প্রসঙ্গে প্রশ্ন, কি হাম কি শুধু শিশুদেরই হয়? আর আরেকটা প্রশ্ন, যে হামের টিকা আমরা সাধারণত 9 মাস থেকে শুরু করা হয় হামের টিকা। তো এই যে 9 মাস থেকে শুরু করা হয় হামের টিকা, এর আগে আমরা যেটা পরিস্থিতি দেখতে পাচ্ছি যে 9 মাসের ছোট বাচ্চারাই আক্রান্ত হচ্ছে না, অনেকখানি যেটা রিপোর্ট বলছে অলরেডি 166 জন বাচ্চা মারা গিয়েছে হামের সন্দেহে। তো এই ব্যাপারে আপনি কি বলবেন, যে কোন বয়সে হামটা বেশি হয় এবং এর টিকা সম্পর্কে? হামটা আসলে শিশুদেরই রোগ। হামটা শিশু বয়সে হয়, সাধারণত 5 বছরের আগেই হয়ে যায়। আর বিস্তৃত আমাদের শিশুর বয়স এটা 18 বছর পর্যন্ত আমরা বলি যে যাদের বয়স 18 বছর হয়নি তারা সবাই শিশু। মানে হামটা শিশুদেরই হয়। বড়দের হতে পারে যদি ইমিউনো কম্প্রোমাইজড হয়, যদি কারো অনেক বেশি বয়স হয়ে যায়, কেউ ক্যান্সারের চিকিৎসা পায়, বিভিন্ন কারণে যদি তার রোগ প্রতিরোধক শক্তি কমে যায়, তাহলে এটা এক্সেপশনালি বড়দের হতে পারে। কিন্তু হামটা হচ্ছে বেসিক্যালি প্রধানত শিশুদের রোগ। এবং আমাদের দেশে আসলে ইতিপূর্বে 9 মাসের আগে টিকা দেওয়া হতো না। টিকাদান কর্মসূচি যেটা ছিল, সেখানে আমরা 9 মাস এবং 15 মাস বয়সে টিকা দেওয়া হতো। কারণ এর আগে যদি টিকা দেওয়া হয় 9 মাসের আগে, মায়ের কাছ থেকে বাচ্চা যে মিজেলস অ্যান্টিবডি পায়, ওই অ্যান্টিবডি ভ্যাকসিনটাকে নিষ্ক্রিয় করে ফেলে। কোনো শিশুর শরীরে যদি অ্যান্টিবডি থাকে যেটা মায়ের শরীর থেকে পায়, সেটা ওই ভ্যাকসিনকে নিষ্ক্রিয় করে ফেলতে পারে যদি বেশি আগে দেওয়া হয়, যে কারণে এটা 9 মাসে দেওয়া হতো। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এটা সরকার 6 মাস বয়সী, যাদের বয়স 6 মাস হয়ে গেছে, ওদেরকেও এই টিকা দিচ্ছে। কারণ এবার দেখা গেছে অনেক শিশু 9 মাসের আগেই আক্রান্ত হয়েছে এবং অনেক শিশু মারাও গেছে। এবং যেসব শিশু মারা গেছে ওদের মধ্যে একটা বড় অংশ 6 মাসের নিচের বয়সীও আছে। 9 মাস আগেই আক্রান্ত হচ্ছে, যে কারণে এই বয়সটাকে কমিয়ে দেওয়া হয়েছে। এবার যে আমরা টিকাদান কর্মসূচি সম্পূরক টিকাদান, এটা কিন্তু 6 মাস বয়স থেকেই শুরু হয়েছে। অনেক ধন্যবাদ স্যার। আমরা জানতে পারলাম যে যেটা আমরা জানি সাধারণত শিশু জন্মের পরে 9 মাস বয়স থেকে MMR, যেটা মিজলস বা হাম, তার টিকাটা দেওয়া হয়। কিন্তু বর্তমান সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে ইমার্জেন্সি সরকার
ছয় মাস থেকে, যেটা স্যার বললেন যে এমআর ভ্যাকসিন স্টার্ট করেছে, বা 6 মাস বয়স থেকে যাতে হামের টিকা দেওয়া যায় সে ব্যবস্থা করছেন। তো এই প্রসঙ্গে আমি আরেকটু আসি, আমাদের সাধারণ জনগণ জানতে চায় যে হামের লক্ষণগুলো কি কি? হামের লক্ষণ হচ্ছে মানে প্রথমে এই প্রথমে ওর সর্দি থাকবে, চোখ লাল হয়ে যেতে পারে, নাক দিয়ে পানি পড়বে, কাশি থাকবে, জ্বর থাকবে। জ্বর হওয়ার 3 দিন পর ওর রেস্টটা আসবে, এবং এই রেস্টটা শুরু হবে কানের পিছন থেকে মুখে, এরপরে নিচের দিকে যাবে, এটা শরীরের নিচের দিকে, হাতে পায়ে বুকে নিচের দিকে সরাই যাবে। তাহলে প্রথমে যখন আমার প্রাথমিক লক্ষণ হচ্ছে প্রথমে শুধু জ্বর, সর্দি, কাশি, চোখ লাল হয়ে যাওয়া, এইগুলো হচ্ছে প্রথম দিকে। 3 দিন পরে রেস্ট শুরু হবে। রেস্টটা শুরু হবে কানের পিছন থেকে, যদি মা অথবা বাবা খেয়াল করেন কোথায় শুরু হয়েছে, এরপর মুখ থেকে নিচের দিকে যাবে। অনেক ধন্যবাদ স্যার। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে জ্বরের 3 দিন পরে যেটা বলছেন যে র্যাশ কিংবা ফুসকুড়ি যেটা আমরা বলি বাংলায়, সেটা দেখা যেতে পারে, এবং সেটা শুরু হবে কানের পিছন থেকে। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যে কানের পিছন থেকে শুরু হয়ে শরীরের নিচের দিকে যাবে। আমরা জানি স্যার বিভিন্ন রোগে এই ধরনের র্যাশ কিংবা ফুসকুড়ি হয়, তো হামের সাথে কি অন্যান্য ফুসকুড়ির কোনো পার্থক্য কি আছে? এখানে হামের যেটা সেটা হচ্ছে ওই হামের, আমরা যদি আগে হিস্ট্রি নিব যে ওর জ্বর ছিল কিনা, জ্বর ছাড়া যদি শুধু র্যাশ হয় তাহলে এটা হাম হওয়ার সম্ভাবনা নেই। এবং জ্বরের সাথে ওনার সর্দি ছিল কিনা, চোখ কনজেন্টিভাইটিস ছিল কিনা, নাক দিয়ে পানি পড়ছে, একটু কাশি আছে, জ্বর আছে, এইগুলো যদি না থাকে, শুধু র্যাশ হয়, তাহলে আমরা বাদ দিয়ে দিব। আবার কিছু আছে যে আগে র্যাশ হলো তারপর জ্বর হলো, তাহলে আমরা এটা বাদ দিয়ে দিব। অনেক আছে যে এই জ্বর ছিল, যেদিন র্যাশ আসলো সেদিন জ্বর ভালো হয়ে গেল, সেটা কিন্তু হাম না। হামের জ্বরটা র্যাশ হওয়ার পরেও থেকে যাবে, জ্বর হবে, র্যাশ হবে, জ্বরটা এবং থেকে যাবে, এবং এই র্যাশটা 3-4 দিন থাকবে। 3-4 দিন পরে আস্তে আস্তে এটা চলে যাবে। আপনি বললেন জ্বর থাকবে, সর্দি কাশি থাকবে, র্যাশ কিংবা ফুসকুড়ি থাকবে। তো হামের কি খুব বড় ধরনের কোনো জটিলতা হতে পারে কিনা, যে কারণে আমাদের বাচ্চারা মারা যাচ্ছে বা শিশুরা মৃত্যুবরণ করছে, এই কারণগুলোর? না, হাম হচ্ছে কি, হাম একটা ঝুঁকিপূর্ণ এবং মারাত্মক ইনফেকশাস রোগ। ইনফেকশাস মানে এটা যারা ওই রোগীর সংস্পর্শে যাবে, যেসব শিশু, তাদের যদি শরীরে অ্যান্টিবডি না থাকে, ভ্যাকসিন দেওয়া না থাকে, তাদের প্রায় সবাই আক্রান্ত হবে। মানে বলা হচ্ছে 90%, মানে 10 জন যদি ওই হাম আক্রান্ত একটা শিশুর কাছে যায়, সেই 10 জনের মধ্যে 9 জনই আক্রান্ত হবে। এক নম্বর। 2 নম্বর হচ্ছে এইটা বাতাসের মাধ্যমে ছড়াবে, এবং এই বাতাসে এই ভাইরাসটা 1 ঘন্টা ভাসমান অবস্থায় থাকে। ইভেন ডাক্তারের চেম্বারে যদি একটা হাম রুগী যায়, ওই রুগী চলে যাওয়ার পরও 1 ঘন্টা ভাইরাসটা এখানে ঘুরতে থাকবে। এই ভাইরাস যদি কোনো শিশুর সংস্পর্শে যায়, তাহলে ওই শিশু আক্রান্ত হবে। এবং হাম হলে যেটা হয়, শরীরের রোগ প্রতিরোধক শক্তি কমে যায়, এবং ওই রোগী পরবর্তীতে হামের কিছু জটিলতা আছে, সেই সব জটিলতার কারণে আসলে রোগীগুলো মারা যায়। শুধু হামের কারণে রোগীরা মারা যাচ্ছে না, মারা যাচ্ছে হামজনিত বিভিন্ন জটিলতার কারণে। হামজনিত জটিলতার প্রশ্নে আমরা পরে আসছি। এর আগে আমরা জেনে নেই যে আপনি যেটা বললেন, হাম একটি বায়ুবাহিত রোগ। তো আমাদের যে ডক্টরের চেম্বারে বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে তাদের গার্জিয়ানরা যায়, সেক্ষেত্রে বাচ্চাদেরকে কি মাস্ক পরে যাওয়া বা কোনো প্রিকশন কি তারা নেবেন, যে যাতে তার বাচ্চারা? যেহেতু এটা ওই শ্বাসনালীর মাধ্যমে, নাকের, আমরা যখন নিঃশ্বাস নিই আমাদের নাক মুখ দিয়ে ঢুকবে ভাইরাসটা, অথবা চোখের মাধ্যমেও যেতে পারে, কনজাংটিভার মাধ্যমেও যেতে পারে। তো সেক্ষেত্রে যদি আমরা অন্তত একটা মাস্ক ব্যবহার করি, অবশ্যই একটা কিছু প্রাথমিক একটা প্রোটেকশন দিবে, শতভাগ না দিলেও কিছু প্রোটেকশন অবশ্যই থাকবে। এবং বিশেষ করে রুগীরাও যদি এরকম মাস্ক ব্যবহার করে, তাহলে এটার ভাইরাস ছড়ানোর সম্ভাবনা কমে যাবে, প্রকোপটা কমে যাবে। আরেকটি প্রশ্ন, হামের সাথে নিউমোনিয়া কিংবা ডায়রিয়া এ ধরনের রোগের কি কোনো সংযোগ আছে হামের কিনা? একটা জটিলতা হচ্ছে নিউমোনিয়া হয়ে যাওয়া, ওর রোগ প্রতিরোধক শক্তি কমে যায়, এবং এই হামের ভাইরাসটা ওর যে শ্বাসনালীর যে ভিতরের যে ঝিল্লি ইপিথেলিয়াম, ওটাকে আক্রমণ করে ওখানে নেক্রোসিস হয়ে যায়। নেক্রোসিস মানে পচন ধরে যায়, ওখান থেকে এটা মারাত্মক নিউমোনিয়ার দিকে চলে যায়। এবং বাচ্চা যখন হাম আক্রান্ত হয়, তখন সে খেতে পারে না, সে অপুষ্টি, আগে যদি অপুষ্টি থাকে সে অপুষ্টি আরও বেড়ে যায়। এবং বাচ্চা, একটা শিশু যদি না খেয়ে থাকে, যদি জ্বর থাকে, সাথে যদি ওর কাশি, বমি এসব থাকে, তাহলে ওর দ্রুত ওর স্বাস্থ্যের অবনতি করতে থাকে।
তাহলে শিশুর পুষ্টিজনিত ব্যাপারটার দিকে আমরা অবশ্যই গার্জিয়ানরা মনোযোগ দিব, কারণ অপুষ্টিজনিত শিশুরা বা অপুষ্টিতে যেসব শিশু ভুগছে তাদের হাম হওয়ার সম্ভাবনা প্লাস জটিলতার সম্ভাবনা বেশি। এবার আসুন আরেকটি প্রশ্নে, যে আপনারা যারা চিকিৎসক তারা হামকে কি শুধু ক্লিনিক্যাল সাইন সিমটম, যেটা আমরা বলি যে ক্লিনিক্যালি এক্সামিন করেই শুধু হাম ডায়াগনোসিস করছেন, নাকি তার কোনো ল্যাবরেটরি টেস্ট আছে? হামের সাধারণ মানুষের জন্য আমরা ক্লিনিক্যাল ডায়াগনোসিস করেই চিকিৎসা করতেছি। তবে সরকার তাদের এপিডেমিওলজিক্যাল সার্ভে করার জন্য বিভিন্ন এটা কর্মসূচি নেওয়ার জন্য স্যাম্পল কালেকশন করে এটা অ্যান্টিবডি দেখে আবার পিসিআর করে ভাইরাস আইসোলেশন করে এটা মানে যারা মারা যাচ্ছে তাদের মৃত্যু এটা হামের কারণে হয়েছে নিশ্চিত হওয়ার জন্য সরকারিভাবে এরকম কর্মসূচি আছে। কিন্তু হামের চিকিৎসার জন্য, হামের ডায়াগনোসিস করার জন্য কোনো মানে ক্লিনিক ডায়াগনোসিস আলাদা কোনো রক্ত পরীক্ষা করার কিছু করার দরকার নেই। আমরা পরীক্ষা করব যদি আমরা এক্সরে এবং অন্যান্য পরীক্ষা করব যদি কোনো জটিলতা তৈরি হয়, যদি নিউমোনিয়া হয়ে যায়, নিউমোনিয়া কত বেশি এটা দেখার জন্য হয়তো আমরা একটা এক্সরে করব, ব্লাড পরীক্ষা করব। কিন্তু প্রাথমিকভাবে শুধু হামের জন্য কোনো পরীক্ষার দরকার নেই। এটা ক্লিনিক্যাল। এটা একটা ইম্পর্টেন্ট তথ্য। অভিভাবক আছেন তাদেরকে এই দিকটা লক্ষ্য রাখতে হবে। শিশু যদি জ্বরে আক্রান্ত হয় এবং তার গায়ে যদি জ্বরের পরে ফুসকুড়ি দেখা যায়, অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং জটিলতা দেখা দিলে তো অবশ্যই। আমি এবার জানতে চাচ্ছি যে কোন পরিস্থিতিতে আপনারা শিশুকে হসপিটালে ভর্তি করবেন? হাম হওয়ার পরে কিছু ডেঞ্জার সাইন আছে, বিপদ সংকেত আছে। একটা হচ্ছে বিপদ সংকেত, যদি ও কিছুই খেতে না পারে, কিছুই খেতে পারতেছে না, অথবা যা খাচ্ছে তাই বমি করে দিচ্ছে, অথবা বা ওর খিঁচুনি হয়ে গেল, তীব্র জ্বর সাথে খিঁচুনি, অথবা অজ্ঞান হয়ে গেল। অনেক সময় ওর হয়ে যায় ভিটামিন এ ডিফিসিয়েন্সির কারণে। আগে যাদের ভিটামিন এ ডিফিসিয়েন্সি ছিল ওইসব রোগীর মিজলস হওয়ার পর আরও এটা বেড়ে যাবে এবং তার কনজাংটিভাইটিস হয়ে যাবে। কনজাংটিভাইটিস হওয়ার কারণে তার চোখের দৃষ্টিশক্তি হ্রাস পেতে পারে। চোখে যদি কোনো কমপ্লিকেশন, চোখ যদি কর্নিয়া যদি ঘোলা হয়ে যায় এবং মুখের মধ্যে যদি ঘা হয়, সেক্ষেত্রে অবশ্যই দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে, ভর্তি করে চিকিৎসা করতে হবে। জানতে পারলাম যেটা যে হামের যে কমপ্লিকেশন কিংবা জটিলতা এটা খুবই মারাত্মক। স্যার যেটা বললেন যে খিঁচুনি হতে পারে, খিঁচুনি হওয়া মানে হচ্ছে তার ব্রেন এফেক্ট হতে পারে, যেটা এনকাফালাইটিস বলা হয়, এবং যেটা কনজাংটিভাইটিস বলা হচ্ছে সেটা হচ্ছে চোখের প্রদাহ। এবং আচ্ছা, যে শিশুর এই ধরনের জটিলতা দেখা দিয়েছে তার অন্ধত্ব একটা কনসিকুয়েন্স হতে পারে। তাহলে এই যে এত বড় ক্ষতিগুলো যাতে আমরা রোধ করতে পারি সেজন্য অবশ্যই যেই টিকাদান, ইমার্জেন্সি টিকাদান কর্মসূচি চালু হয়েছে বাংলাদেশে, সেটাতে আমাদের বাচ্চাদেরকে অংশগ্রহণ করাতে হবে। আরেকটা প্রশ্ন, যে ভিটামিন এ কথা বললেন, এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন বাচ্চাদেরকে অভিভাবকরা ভিটামিন এ খাওয়ানোর জন্য উদ্গ্রীব হয়ে যাচ্ছে। ভিটামিন এর এখানে ভূমিকাটা কি? যাদের শরীরে ভিটামিন এর ঘাটতি আছে তাদের মিজেলস হলে ওদের মারাত্মক মিজাজ এবং ঝুঁকি মানে বিভিন্ন রকম জটিলতা দেখা যাওয়ার সম্ভাবনা আছে। যে কারণে ভিটামিন এ যদি শরীরে ঘাটতি না থাকে, সেজন্য ভিটামিন এ যুক্ত খাবার, এবং শিশুরা যেহেতু সব ধরনের খাবার খায় না, সেই জন্য ভিটামিন এ ক্যাপসুল পাওয়া যায়, ভিটামিন এ ক্যাপসুল দেওয়া। এবং সরকারের একটা কর্মসূচি আছে 6 মাস পর পর প্রত্যেক 1 বছরের উপরে সব শিশুরকে 2 লাখ ইউনিট করে হাইপোটেনসিভ ভিটামিন এ দেওয়া। 1 বছরের নিচে হলে 1 লাখ ইউনিট করে দেওয়া কর্মসূচি আছে। এরপর অনেকেই শিশু বাদ পড়ে যায় এই ভিটামিন এ কর্মসূচি থেকে। সেক্ষেত্রে যদি অভিভাবকরা চান বাজার থেকে কিনেও একটু চিকিৎসকের পরামর্শ নিয়ে ভিটামিন এ ক্যাপসুল 1 বছরের নিচে হলে 1 লাখ ইউনিট, মানে 50,000 ইউনিটের 2টা ক্যাপসুল খাবে 1 বছরের নিচে। 1 বছরের উপর হলে 50,000 ইউনিটের 4টা ক্যাপসুল খাবে। একসাথেও খেতে পারে, অথবা পরপর 4 দিনে 4টাও খেতে পারে। এটা যদি খায় তাহলে যদি ওর মিজেলস হয়, মারাত্মক মিজেলস হওয়ার সম্ভাবনা থাকবে না। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আমরা সাধারণত ভিটামিন এটা বাচ্চা বয়সে শিশুদেরকে খাইয়ে থাকি। এটা বিভিন্নভাবে বিভিন্ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়, বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে বিভিন্ন জায়গায় প্রচারণা করা হয়। কিন্তু আমাদের অনেক অভিভাবক এ ব্যাপারে দেখা যায় যে
ওয়াকিবহাল থাকেন না। তাহলে যেটা হয়েছে যে ভিটামিন এ ক্যাপসুলটা স্যার যেটা বললেন ১ বছরের নিচের শিশুদেরকে আমরা ১ লাখ ইউনিট দিচ্ছি এবং ১ বছরের যারা উপরে বাচ্চা তাদের জন্য ২ লাখ ইউনিট। এটা ৬ মাসের নিচে ৫০,০০০ ইউনিট। এটা অবশ্যই চিকিৎসকের পরামর্শ মতো এটা আপনারা বাজার থেকে কিনেও খাওয়াতে পারবেন। এবং যেটা স্যার বললেন যে ভিটামিন এ ডেফিসিয়েন্সি বা ঘাটতি থাকলে হাম যদি হয়ে থাকে তার জটিলতা অনেক বেশি হয় এবং হামের জটিলতা জনিত বাচ্চাদের যে মৃত্যু সেটা তো আসলে খুবই দুঃখজনক। আমি একটু সম্পর্ক বলছি, সেটা হচ্ছে ভিটামিন এটা যেন আমরা অতিরিক্ত না খাওয়াই, যে আমরা আরও যে ডোজ বললাম এর বাইরে খেতে গেলে আবার ওটার কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাবে। সেই জন্য আমরা অতিরিক্ত খাবো না। বেশি খাওয়ালে আমাদেরকে বেশি প্রোটেকশন দিবে এটা না, শেষে তো আবার ক্ষতি হয়ে যেতে পারে। সেই জন্য ১ বছরের উপর ২ লাখ ইউনিট, ৬ মাস থেকে ১ বছর ১ লাখ ইউনিট, ৬ মাসের নিচে ৫০,০০০ ইউনিট, এর বেশি আমরা দিব না। আবার দিতে পারবো ৬ মাস পর। আর এর মধ্যে যদি মিজেলস হয়ে যায় তাহলে কিন্তু সেটা আলাদা একটা ডোজ আছে, সেটা চিকিৎসকরা অবশ্যই এটা দিবেন তখন। এটাও একটা গুরুত্বপূর্ণ কথা। আমাদের এই সমাজে দেখা যাচ্ছে যে আজকাল অনেক অভিভাবকই ভিটামিন এ নিয়ে খুবই উদ্গ্রীব হয়ে আছেন। তো স্যার যেটা বললেন এইটা ভিটামিন এটা আমরা জানি ফ্যাট সলিউবল ভিটামিন। তো কিছু ভিটামিন আছে যেগুলো আবার অতিরিক্ত হলে সেটা শরীরের মধ্যে জমে থাকে, সেটা কিন্তু আবার ক্ষতি করে। সেই কারণে অবশ্যই ভিটামিন এটা আপনার বাচ্চাকে খাওয়াবেন একজন প্রথিতযশা কিংবা অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ মতে। আমরা অনুষ্ঠানে আরও কিছু প্রশ্ন আছে, যেমন ধরেন আমরা যেটা জানি যারা ইমিউনো কম্প্রোমাইজ, যেমন আপনি একটু আগে বললেন যে ক্যান্সার পেশেন্ট কিংবা বা প্রেগন্যান্ট লেডিদের, তারা পুষ্টিতে ভুগতেছে, আচ্ছা এরা হচ্ছে ইমিউনো কম্প্রোমাইজ। হ্যাঁ, ইমিউনো কম্প্রোমাইজ যেমন যেটা স্যার বললেন যে অনেক দিন ধরে ক্যান্সার রোগের চিকিৎসা চলছে, তারপর এসএলই বিভিন্ন রোগ আছে যেগুলোকে আমরা অটোইমিউন ডিজিজ বলি, যেগুলোর কারণে স্টেরয়েড খেতে হয় দীর্ঘ সময়। হ্যাঁ, স্টেরয়েড এক ধরনের মেডিসিন যেটা খেতে হয়, সেটাতে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাগুলো কমে যায়। সেই সাথে বিশেষ করে প্রেগন্যান্ট লেডি যারা, তাদেরও আমরা জানি রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু কম থাকে। সেক্ষেত্রে কি আমরা এই ধরনের ক্যাটাগরিকে স্পেশালি কোনো মিজলসের ভ্যাকসিন দিব? তাদেরকে সেক্ষেত্রে আমরা যদি এরকম কোনো মিজেলস রোগীর সংস্পর্শে জানি, সেক্ষেত্রে তাদেরকে আমরা নিশ্চিত মিজেলসের সংস্পর্শে গেলেই ইমিউনোগ্লোবুলিন দেওয়ার একটা অপশন আছে, সেটা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যারা ইমিউনো কম্প্রোমাইজ তারা ইমিউনোগ্লোবুলিন নেবে। তাহলে এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই যে যেটা এইভাবে এন্ডেমিক কিংবা সারা দেশে ছড়িয়ে গেছে, বলা হচ্ছে ৬৪ জেলার ৫৮টি জেলার মধ্যে হাম ছড়িয়ে পড়েছে। সেই ক্ষেত্রে যারা ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, ক্যান্সার রোগী, প্রেগন্যান্ট লেডি, তাদেরকেও আমরা হামের চিকিৎসকের পরামর্শ মতো হামের টিকা দিব, সেটা একটু ভিন্ন ধরনের। আর যেই প্রশ্নটা আরও আগে আসে, হামের যে আপনারা ট্রিটমেন্ট কিংবা চিকিৎসা দেন সেটার মধ্যে আপনারা কি কি অ্যাডভাইস করেন? বাসার মধ্যে কি অ্যাডভাইস করেন, আর কিংবা কমপ্লিকেশন নিয়ে যদি হসপিটালে ভর্তি হয় সেক্ষেত্রে আপনারা? আসলে হামের সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নাই, যেহেতু এটা ভাইরাস জনিত রোগ। হামের চিকিৎসা হচ্ছে জ্বর হলে আমরা জ্বরের চিকিৎসা দিব। আমরা শিশুর ক্ষেত্রে যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শিশুরা যখন কোনো অসুখে আক্রান্ত হয় তখন খাওয়া বন্ধ করে দেয়। খাওয়া বন্ধ করে দিলে সে ডিহাইড্রেশন অথবা পানি শূন্যতায় ভোগে। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ওর তরল জাতীয় খাবার, শিশুদেরকে বারবার তরল জাতীয় খাবার, বুকের দুধ খাওয়ানো, এগুলো খেয়ে ওর ডিহাইড্রেশনটা পরিহার করতে, মানে যেন ডিহাইড্রেশন না হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। ডিহাইড্রেশন আমরা বুঝতে পারবো শিশুর প্রস্রাবের সংখ্যা দিয়ে। আমাদেরকে যখন একটা শিশু অসুস্থ হবে, মা বাবাকে অবশ্যই শিশু দিনে কয়বার প্রস্রাব করতেছে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এবং অনেকেই মা বাবা বলে যে ড্রাইপার পরে আছে, আমি তো জানি না, প্রয়োজনে ড্রাইপার করলে ওর প্রস্রাবটা দেখতে হবে। এখানে আরেকটা বিশেষভাবে উল্লেখযোগ্য সেটা হচ্ছে আমাদের পিতামাতারা প্রস্রাবের চেয়ে পায়খানা নিয়ে বেশ চিন্তিত। পায়খানা ৩ দিন না হলে কোনো সমস্যা নাই, কিন্তু প্রস্রাব যদি ৬ ঘন্টা ১২ ঘন্টা প্রস্রাব না হয় একটা শিশুর, সেটা একটু মারাত্মক জটিলতা তৈরি করতে পারে। সেই জন্য যে হাম আক্রান্ত হলে তার বুকের দুধের পাশাপাশি তরল খাবার দিয়ে ওর মানে ওর যেন ডিহাইড্রেশন না হয় সেটা দেখতে হবে। জ্বরের চিকিৎসা করতে হবে, তাকে ভিটামিন এ দিতে হবে ডবল ডোজে। আগে যে ডোজটা আমরা বলছিলাম ২ লাখ ইউনিট, তখন তাকে 2 দিনে 4 লাখ ইউনিট দিতে হবে ডবল ডোজে। আগে যেটা বলছি এর ডাবল, 1 বছরের নিচে হলে 2 লাখ, মানে আর 6 মাসের নিচে হলে 1 লাখ ইউনিট, ডাবল ডোজে ভিটামিন এ দিতে হবে। আর সিমটোমেটিক ট্রিটমেন্ট, কাশি থাকলে কাশির চিকিৎসা করতে হবে,
কাশির জন্য সিরাপ অথবা নেবুলাইজেশন দিতে হবে। যদি যদি জটিল হয়ে যায়, জটিল রোগীর বাসায় চিকিৎসা করা যাবে না। তবে প্রাথমিকভাবে হাম হলে সব রোগী হাসপাতালে ভর্তি করার দরকার নেই, কারণ আমাদের বাংলাদেশে এখন 64 জেলার মধ্যে 58 জেলায় এটা হাম ছড়িয়ে পড়েছে। হ্যাঁ, যে কারণে আপনার যদি হাম হয় আপনি বাসায় রেখেও চিকিৎসা করতে পারবেন। যদি আপনার বাচ্চার জ্বর, যদি আপনি জ্বরটা নিয়ন্ত্রণ করতে পারেন দিনে প্যারাসিটামল সিরাপ দিয়ে, যদি আপনি পানি শূন্যতা পূর্ণ করতে পারেন, কাশিটাও যদি নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে বাসায় রেখে যাবে। কিন্তু যদি কোনো জটিলতা তৈরি হয়, জটিলতার মধ্যে বিশেষ করে আমি আবার আগে একবার বলেছি, আবার একটু বলতে চাই, জটিলতা আমরা যদি মাথা থেকে শুরু করি, ওর খিঁচুনি হতে পারে। খিঁচুনি, বাচ্চা তো নেতাই যেতে পারে, মানে সারাক্ষণ ঘুমাই আছে, ঘুম ঘুম ভাব, চোখ খুলছে না, ডাকতেছি সারা দিচ্ছে না, চোখটা ঘোলা হয়ে যাবে, কর্নিয়াল আলসারে চোখ ঘোলা হয়ে যেতে পারে, অথবা চোখ অনেক বেশি লাল, চোখই দেখছে না। যদি মুখের মধ্যে অনেক ঘা চলে আসে এবং কাশি, ঘন ঘন শ্বাস নিচ্ছে, যা খাচ্ছে তা সব কিছু বমি করে দিচ্ছে, সেক্ষেত্রে রুগীকে অবশ্যই সিভিয়ার ডায়রিয়া কি হতে পারে? অবশ্যই ডায়রিয়া হতে পারে, ডায়রিয়া হতে পারে, পাতলা পায়খানা হচ্ছে, তাকে অবশ্যই তখন হাসপাতালে ভর্তি করতে হবে। যদি শুধু জ্বর, গায়ে একটু র্যাশ, বাচ্চা মোটামুটি খাচ্ছে, প্রস্রাব ঠিক আছে, সেই রুগী আমরা, জটিলতা নাই, তাকে আমরা বাসায় চিকিৎসা করতে পারবো। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। হাম হলে যে প্যানিক হয়ে যেতে হবে তা না। প্রাথমিক অবস্থায় যাদের যেসব বাচ্চা অপুষ্টিতে ভুগছে না, তারা কিন্তু এটাকে প্রতিরোধ করবার বা কিংবা যে রোগ হয়ে গেলেও সেটাকে ওভারকাম করবার ক্ষমতা রাখেন, স্যারের কথা মতো যেটা আমি বুঝতে পারছি। তাহলে প্যানিক না হয়ে বাসার মধ্যে যেই জিনিসটা অভিভাবকদের খেয়াল করতে হবে সেটা হলো বাচ্চার ডিহাইড্রেশন বা পানি শূন্যতা হচ্ছে কিনা। সেটা কিভাবে দেখবেন? স্যার অলরেডি বলেছেন, বাচ্চার যে প্রস্রাবের অ্যামাউন্ট বা কতটুকু সে করছে, কয়বার করছে, সেটা একটু খেয়াল রাখতে হবে। অনেক সময় ছোট বাচ্চা এই জিনিসগুলো বলতে পারে না, এটা বাবা মাকে খেয়াল রাখতে হবে এবং পুষ্টিকর খাবার এনশিওর করতে হবে। তারপরেও খেয়াল রাখতে হবে যেটা স্যার বললেন, বাচ্চা খিঁচুনি হচ্ছে কিনা, বাচ্চা রেসপন্স করছে কিনা, কথার বিপরীতে সে কোনো বাবা মায়ের সাথে যে স্বাভাবিকভাবে যেসব রেসপন্স করে বা খুব ছোট বাচ্চা তো কথা বলে, জি হ্যাঁ, সেটা করছে কিনা এবং মুখের ঘা আছে কিনা। আর একটা বললেন সিভিয়ার ডায়রিয়া, খুব বেশি ডায়রিয়া, সবচেয়ে বেশি হচ্ছে শ্বাসকষ্টটা। শ্বাসকষ্ট আপনারা দেখলেই বুঝবেন যে খুব ঘন ঘন শ্বাস নেওয়া, খুব ঘন ঘন শ্বাস নিবে, বাচ্চা শ্বাস নিতে কষ্ট হবে, সেক্ষেত্রে অবশ্যই একটা নিকটস্থ হসপিটালে ভর্তি করতে হবে এবং অবশ্যই একজন চিকিৎসকের, আপনার বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে তাকে থাকতে হবে। এখন আমাদের যেটা শেষের দিকে আমরা অনুষ্ঠানের, যে আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আপনারা কোন ধরনের মেজারমেন্ট নিয়েছেন? একটা আমরা জানি যে ক্যাম্পেইন, আর কিছু কি আছে যেটা করা যায় যে জনগণকে সচেতন করা? এখন যেটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে টিকাদান। টিকাদানের মাধ্যমে মাঝখানে আমাদের বিভিন্ন প্রশাসনিক জটিলতার কারণে আমরা জানি যে আমাদের বিগত কয়েক বছর টিকাদানটা সঠিক, মানে টিকাদানের হার কমে গেছিল, যে কারণে আমাদের অনেক শিশু হামের টিকার বাইরে রয়ে গেছে, তারাই বেশি আক্রান্ত হচ্ছে, রোগ ছড়াচ্ছে। সরকার পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পারে, আন্তর্জাতিক সম্প্রদায়, WHO এবং ইউনিসেফ এদের সহায়তায় দ্রুত টিকাদানের কর্মসূচি হাতে নিয়েছে এবং বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে। এটা স্বাভাবিক যে আমাদের টিকাদান কর্মসূচি, সেই টিকাদানের কর্মসূচির বাইরে এটা বিশেষ টিকাদান কর্মসূচি, যেটার মাধ্যমে 6 মাস থেকে 5 বছর বয়সী, যাদের বয়স 6 মাস কমপ্লিট হয়েছে, 5 বছরের মধ্যে 6 মাস থেকে 59 মাস বয়সী সব শিশুকে MR ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আমাদের অভিভাবকদের দায়িত্ব হচ্ছে আপনার বাসার আশেপাশে যেখানে টিকা দেওয়া হচ্ছে ওখানে নিয়ে আপনি টিকা দিয়ে দিবেন এবং টিকা দিতে কোনো সংকোচ করবেন না। টিকার বিরুদ্ধে অনেক রকম অপপ্রচার আছে আমাদের দেশে। বিভিন্ন মানুষ ইউটিউবটা আসলে ইউটিউবে আসলে কিছু মিস ইনফরমেশন, দুঃখজনক হলে সত্য যে কিছু মিস ইনফরমেশন আছে, যেটা আসলে অনেকে মানুষ যাচাই করতে পারে না, ওখান থেকে ভুল বার্তা নিয়ে টিকা দিতে দ্বিধান্বিত হয়ে যায়, বলে এখন টিকা দিলে আবার হাম বেড়ে যাবে, টিকা দেওয়ার পরে জ্বর হচ্ছে। একটা শুনলো যে কারো টিকা দিয়েছি, টিকা দেওয়ার পর জ্বর হয়েছে। টিকা দেওয়ার কারণে বিভিন্ন কারণে জ্বর হতে পারে, কিন্তু হাম থেকে বাঁচতে হলে টিকা ছাড়া আর কোনো উপায় নেই। পাশাপাশি আমাদের যে ভিটামিন এ ঘাটতি যদি আমরা পূর্ণ করি, তার যদি পুষ্টিটা আমরা রক্ষা করতে পারি, মানে যদি শিশুরও পুষ্টি না থাকে, তাহলে তার হামের যে ভয়াবহতা হবে না। কিন্তু হাম থেকে বাঁচার প্রধান মহৌষধ হচ্ছে টিকা আমাদেরকে দিতেই হবে।
টিকার কোনো বিকল্প নাই। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম। বাংলাদেশের পরিস্থিতিতে বিশেষ করে শিশুদেরকে বাঁচানোর জন্য হাম সংক্রান্ত বিষয়ে আমাদেরকে সচেতন থাকতে হবে। আমরা যদি সচেতন থাকি, অভিভাবকরা যদি সচেতন থাকে, তাহলে আমাদের ভবিষ্যৎ নাগরিককে রক্ষা করা আমাদের জন্য প্রয়োজন, এবং সেটা আমাদের প্রয়োজনেই করতে হবে। তবে স্যার যেটা ইম্পর্টেন্ট কথা বললেন, অনেক গার্জিয়ান আছে, অনেক অভিভাবক আছেন যারা কিন্তু টিকা দিতে চান না। কেন চান না? বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেই কথাগুলো ওনারা জানেন যে টিকা দিলে পরবর্তীতে অনেক বেশি ক্ষতি হতে পারে, বা টিকা দিলে জ্বর হচ্ছে, হাম বেশি হচ্ছে, এই ধরনের নেগেটিভ কথাবার্তায় এবং এই ধরনের ভুল তথ্যে কখনোই বিভ্রান্ত হবেন না। শিশুকে বাঁচানোর জন্য আজকে অবশ্যই এখন থেকে যেখানে ক্যাম্পেইন শুরু হয়েছে বা যেসব স্থানে টিকা দেওয়া হচ্ছে, সেখানে গিয়ে অবশ্যই শিশুকে হামের টিকা দিবেন। বিশেষ করে 6 থেকে 7 মাস, যেটা 5 বছর বয়সী বাচ্চাদেরকে অবশ্যই টিকা দিবেন। এবং সেই সাথে একটু আগেই স্যার বললেন সেটার একটা নির্দিষ্ট ডোজ আছে, এবং অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের আন্ডারে সেটার ডোজটা নির্ধারণ করে তাকে সেটা খাওয়াতে হবে, এবং অবশ্যই পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। তাহলে আশা করা যায় অদূর ভবিষ্যতে বাংলাদেশ এই ধরনের বিপর্যয় থেকে রক্ষা পাবে, এবং আমাদের ভবিষ্যৎ যে শিশুরা, ভবিষ্যতের যে বাংলাদেশ যারা এগিয়ে নিয়ে যাবে, তারা বেঁচে থাকবে সুন্দর এই পৃথিবীতে। ধন্যবাদ সকলকে।